ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের ক্লাস। তবে আজকের ক্লাস শুরু করছি আহ, তো সেভাবে নয়, আমরা একটু কিছু বিষয়ে অবশ্যই আহ, ধারণা নেব। এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আজকে দশম শ্রেণীর অঙ্ক করানো হচ্ছে। তো এটা কি ধরনের, এটা একটা বালা, যাই হোক আমারই সেটা দেখানোর জন্য আমি ইউজ করছি। এটা হচ্ছে কোনো একটা কৌটোর ঢাকনা। তো এটাকে এটা এমনিতে যদি আমরা বসিয়ে রাখি, এটা কি ধরনের গোল জিনিস, তাই না? একটা গোল জিনিস, এটাকে যদি আমি খাতাটার উপর বসিয়ে চারদিকে বাউন্ডারি করি, এরকম করে ঘোরাই, তাহলে আমরা কি পাবো? একটা গোল জিনিস পাবো। এটাকে, এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে কি জানি? একটা বৃত্ত। এটাকে কি বলা হয়? বৃত্ত বলা হয়। তাহলে বৃত্তটা কি ধরনের সেটা আমরা বুঝে গেলাম যে একটা গোল জিনিসকে যদি আমরা খাতার ওপর প্রেস করে দিয়ে তার বাউন্ডারিটা টেনে দিই, তাহলে যে জ্যামিতিক ফিগার পাবো সেটা আমরা ছোট ক্লাসে পড়েছি, সেটাকে বলা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্ত কি জিনিসটা? একটা নির্দিষ্ট, বা গরু, আমরা গরু বেঁধে দিই, যারা গ্রামে থাকো তারা বোঝো যে গরুর একটা খুঁট থাকে, তাই না? গোছ। মাঠে যখন করা হয়, ওটাকে দড়ি দিয়ে গরুটাকে বেঁধে দেওয়া হয়। এরপর ও যতদূর নাগাল পায় তত দূর জুড়ে কিন্তু ও ঘাস খেতে থাকে, ঘাস খেতে থাকে। এর ফলে যে জ্যামিতিক ফিগারটা পেয়ে যাই আমরা, প্রচুর ঘাস যদি থাকে সেখানে কিন্তু ও ছুলে 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 গোটা ইয়েগুলো খেয়ে ফেলে। তাহলে যে জ্যামিতিক ফিগারটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের বৃত্ত। হ্যাঁ, বৃত্ত তাহলে কাকে বলে? একটা নির্দিষ্ট, এটাকে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, নির্দিষ্ট বিন্দু থেকে কেন্দ্র করে, বা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরে, সমদূরবর্তী, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী বা নির্দিষ্ট বিন্দুকে আহ সমদূরবর্তী রেখে যে একটা বিন্দু যদি চলতে থাকে, এই বিন্দুটা চলছে 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 সমান দূরে রেখে, এই বিন্দুটাকে একটা ফিক্সড বিন্দুকে কেন্দ্র করে, বা বিন্দুকে সমান দূরত্বে রেখে একটাই চলমান বিন্দু, এই চলমান বিন্দুটা যখন তার ঘুরতে থাকে, তার যে গতিপথ, সেই গতিপথের যে সঞ্চার পথ বা গতিপথকেই আমরা কি বলছি? বৃত্ত বলছি। তাহলে বৃত্ত কাকে বলে? একটা নির্দিষ্ট বিন্দুকে সমান দূরে রেখে, সমান দূরবর্তী একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরবর্তী একটি চলমান বিন্দুর, এটা চলমান, এটা কিন্তু ফিক্সড আছে, একটা চলমান বিন্দুর গতিপথকেই বলা হয় বৃত্ত। তাহলে এখানে একটাই ফিক্সড, অন্যগুলো কিন্তু ফিক্সড নয়, একটাই ফিক্সড বিন্দু, এটাকে আমরা কেন্দ্র বলছি, এটাকে আমরা কেন্দ্র বলছি। এখান থেকে আমরা আরো কিছু ধারণা নেব, কারণ আমাদের একটা চ্যাপ্টার রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তাহলে বৃত্ত সম্পর্কে যদি আমার ধারণাটা না থাকে, একজন মনে করো কারো বায়োগ্রাফি লিখবে, হ্যাঁ, কোনো স্কুল সম্পর্কে কিছু লিখবে, স্কুলটাকে আগে দেখতে হবে, তারপর স্কুলের পুঙ্খানুপুঙ্খ যেমন জানতে হবে, তবে না বায়োগ্রাফি লিখবে বা স্কুল সম্পর্কে লিখবে। সেরকম একটা বায়োগ্রাফি লিখতে গেলেও তার জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে সবকিছু কিন্তু আমাদের জানা দরকার। সেরকম বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যখন পড়বো, তাহলে বৃত্ত সম্পর্কেই যদি আমার ধারণা না থাকে যে বৃত্তের পরিধি কাকে বলে, বৃত্তের কেন্দ্র কাকে বলে, বৃত্তের ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, তার মধ্যে কি সম্পর্ক, জ্যা
কাকে বলে, জ্যা এবং ব্যাসের মধ্যে জ্যা আসলে কোন জিনিসটাকে বলছে, সেই রকম জায়গাগুলো, বৃত্তকলা কাকে বলে, চাপ কাকে বলে, এখানে আমরা এই সমস্ত সমস্ত জিনিস পেয়ে যাব। এই সমস্ত জিনিসগুলো যখন আমরা জানতে পারবো তবেই আমাদের কিন্তু তার সম্পর্কে বিভিন্ন উপপাদ্যগুলো খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে আজকের ক্লাস কি? আজকের আমাদের এই চ্যাপ্টারটা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যে রয়েছে সেই চ্যাপ্টারটার ক্লাস হবে। তাহলে বৃত্ত, আমরা কি এই যে গোল চুড়িটা, এটা একটা বৃত্ত, এটা বসিয়ে দিলে এটা গোল অংশ, কিন্তু এটা ছবিতে যে সমতলিক চিত্র, এই চিত্রটাকেই বলছি বৃত্ত। এটাকেই আবার এর গতিপথের সঞ্চার পথকে বৃত্ত বলা হয়। এর ফলে যে জিনিসটা তৈরি হলো, গোল একটা জিনিস তৈরি হলো, এটা যদি আমি কেটে নিই তাহলে বৃত্ত। হ্যাঁ, ঠিক আছে। এই অংশটা যদি কেটে নিই, গোল অংশটা যদি কেটে নিই, তাহলে সেটা হয়ে গেল বৃত্ত। এইবারে হচ্ছে আমাদের জানতে হবে এটা কেন্দ্র, এইটাকে বলা হচ্ছে পরিধি। তার যে একটা এটা গোল জায়গা যদি থাকে, এটাকে বাউন্ডারি দেওয়া হয়, তাহলে এই অংশটাকে বলা হচ্ছে পরিধি, এটাকে পরিধি বলা হয়। পরিধি মানে যেটা বাউন্ডারি, যে কোনো কিছুর আমরা পরিধি, আর আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেটাকে পরিসীমা বলা হয়। ঠিক আছে, পরিধি। আর এখানে যে সমান দূরত্বে, অর্থাৎ গরুটাকে যে বেঁধে দেওয়া হয়েছিল, যে দড়িটা ব্যবহার করা হয়েছিল, দড়িটা দিয়ে তো এরকম করে একটা ফিক্সড খুঁটটাকে এই করে এভাবে খাচ্ছিল। এই যে দূরত্ব এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এটা সমান, এটাকে আমরা ব্যাসার্ধ বলছি, এটাকে ব্যাসার্ধ। তাহলে চ্যাপ্টারটা কি? অধ্যায় অধ্যায় 3, বৃত্ত সম্পর্কিত বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তবে এখানে উপপাদ্য আমরা করছি না, আমরা হচ্ছে বৃত্তের ধারণা, বৃত্তের বিভিন্ন অংশের ধারণা, আমরা আজকে বৃত্তর সম্পর্কে ধারণা, মানে কি জিনিসটা সেই সম্পর্কে জানবো। এবার আমাদের এখানে অনেক রকম রয়েছে। এইটা যখন এটাকে ব্যাসার্ধ বলছি, তাহলে ব্যাসার্ধ কি একটা রয়েছে? এখান থেকে আমরা অসংখ্য ড্র করতে পারি ব্যাসার্ধ, আমরা এটাও ব্যাসার্ধ। এইটা যখন আমরা ব্যাসার্ধ এভাবে ড্র করে দিব, অর্থাৎ এটা যখন এভাবে যাবে, এইটাকে অর্থাৎ এ টু বি, এটাকে যদি এ বি নাম দিই, ওটাকে আমরা এটাকে কেন্দ্রকে ও দিয়ে ডিনোট করি, তাহলে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। কেন্দ্র তাহলে কি হচ্ছে? কেন্দ্র কিন্তু একটাই হচ্ছে। এইবার এটা ব্যাস, তো শুধুমাত্র কি এইটা এবি হচ্ছে ব্যাস, এবি ব্যাস। বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত যে রেখাংশ, তাহলে এই যে বৃত্ত, আরো যদি আমি একটা ছোট্ট বৃত্ত এঁকে দেখাই,
তাহলে আমরা কি ড্র করতে পারছি? অসংখ্য একটা, কারণ একটা বিন্দুকে কেন্দ্র করে আমরা অসংখ্য ছোটবেলা থেকেই 5 থেকে পড়ে এসেছি সরলরেখা ড্র করা যায়, অসংখ্য সরলরেখা ড্র করা যায়, এর কিন্তু গোনার শেষ নেই। ঠিক আছে, তাহলে ব্যাস ব্যাস কতগুলো হতে পারে? এখানে ওবি, এটা যদি আমি পি নাম দিই, ওপি, এখানে হচ্ছে ওএ, ওএ ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওপি, এটা সকলেই কি ব্যাসার্ধ, এগুলো সকলেই ব্যাসার্ধ। তাহলে এটার মান যদি মনে করো আর হয়, ব্যাসার্ধকে আর দ্বারা ডিনোট করা হয়, আর হয় এইটুকু আর, তাহলে ব্যাস কত হচ্ছে? ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক হয়ে যাচ্ছে? ব্যাসটা দাঁড়াচ্ছে, ব্যাস ইকুয়াল টু ডাবল হয়ে যাচ্ছে 2 ইন্টু আর, অর্থাৎ 2 ইন্টু ব্যাসার্ধ, 2 ইন্টু ব্যাসার্ধ। তাহলে এখান থেকে একটা সম্পর্ক আমরা পেয়ে যাচ্ছি যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। কেন দ্বিগুণ? এটা যদি 5 হয়, ব্যাসার্ধ যদি 5 হয়, তাহলে ব্যাস কত হলে 2 ইন্টু 5, 10 হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। আর এখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি, ব্যাসার্ধ ইকুয়াল টু, কারণ এটা শর্ট কোশ্চিন এবং জানতেই হবে, ব্যাসার্ধ 2 ইন্টু ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস। এখান থেকে আরেকটা উল্টে কথাটা লিখতে পারি, ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস বাই 2, অর্থাৎ হাফ ইন্টু ব্যাস। তাহলে এখান থেকে আমরা আরেকটা কথাতে যেতে পারি, ব্যাস ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। সেরকম ব্যাস হলো ব্যাসটা দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ, এই যে ব্যাস হলো ব্যাসার্ধের, এটা একটা আমরা ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছি। অবজেক্টিভ, অবশ্যই অবজেক্টিভ আমাদের জ্যামিতি থেকেও থাকবে। ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ যদি 5 হয় তাহলে ব্যাস কত হচ্ছে? 2 ইন্টু 5, অর্থাৎ 10 সেন্টিমিটার। তাহলে কি হলো? একটা 5 হলে একটা 10 হচ্ছে, তাহলে ব্যাসটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। আবার যদি আমার ব্যাস দেওয়া থাকে, তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে কি 2 দিয়ে ভাগ দিতে হচ্ছে, অর্ধেক করে দিতে হচ্ছে। সেই জন্য ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। উল্টে কথাটাকে লেখা যায়, ব্যাসার্ধ হলো, কারণ দুই ভাবেই থাকতে পারে, ব্যাসার্ধ হলো, কথাটা বুঝতে হবে, এই জায়গাটা কিন্তু মিস করলে হবে না। ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, এবং সকল ব্যাসার্ধ ব্যাসই কি সমান। এখানে অনেকগুলো আমরা ব্যাস পেলাম, ব্যাসার্ধ পেলাম, সকলের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাস কিন্তু সমস্ত ব্যাসগুলোই 2r, 2r হবে, অর্থাৎ সকল ব্যাসার্ধই সমান, আবার সকল ব্যাসই সমান। ওকে, এরপর হচ্ছে আমরা ব্যাস এবং ব্যাসার্ধ। তাহলে ব্যাস কাকে বলছে? পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি বিস্তৃত করব, কিন্তু সেটা অবশ্যই ও কেন্দ্র দিয়ে যেতে হবে। তাহলে ও কেন্দ্র বিন্দুগামী পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত রেখাংশকেই বলা হচ্ছে, রেখাংশ, রেখা নয় কিন্তু, বর্ধিত হয়ে গেলে সেটা রেখা হয়, কিন্তু এটা হচ্ছে রেখাংশ, একটা টুকরো, এটা দূরত্ব মাপা যাবে। রেখাংশ সবসময় তার পরিমাপযোগ্য, রেখা কিন্তু পরিমাপযোগ্য। এইটা রেখা, এটা কতদূর পর্যন্ত যাবে সেটা আমরা জানি না। রেখাংশ হচ্ছে এর টুকরো একটা অংশ যদি আমি কেটে নিই, সেটা হয়ে গেল রেখাংশ। এটা হচ্ছে রেখাংশ।
এটা রেখাংশ, রেখার একটা অংশ, রেখা অর্থাৎ রেখা হচ্ছে রেখাকে যতদূর পর্যন্ত বাড়ানো যায়, অসীম পর্যন্ত বিস্তৃত, রেখাংশ কিন্তু সসীম পর্যন্ত, এর একটা নির্দিষ্ট মান রয়েছে। এইবার আমরা বলবো যে এখানেই শুধু কি আমরা সরলরেখা ড্র করতে পারি? এখানে কি পারি না? এখানেও পারি। আরেকটা ছবি এঁকে দেখাচ্ছি। এবারে আমি হাত দিয়েই করলাম। কি গোল হয়েছে তো? একদম সুন্দর পারফেক্ট গোল হয়ে গেছে। আঁকতে আঁকতে তোমরাও কিন্তু এভাবে আঁকতে পারবে। তাহলে আমরা দেখছি যে এভাবেও কিন্তু আমরা প্রচুর সরলরেখা ড্র করতে পারবো, প্রচুর সরলরেখা ড্র করতে পারবো। এটা জিওগ্রাফিতে এগুলোকে কি বলা হচ্ছে? দ্রাঘিমাংশ, তারপরে হচ্ছে কি, যাই হোক। তো এগুলো যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তখনই শুধুমাত্র পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত যে রেখাংশগুলো, সেগুলোকে বলা হচ্ছে জ্যা। সবাই জ্যা, পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এখানে যদি আমি এবি নাম দিই এবং সিডি নাম দিই, এইভাবে নাম দিলাম, এটার নাম দিলাম পি কিউ, লাস্টেরটা এ বি সি ডি পি কিউ, অলওয়েজ সবাই জ্যা। এখানে এ বি সি ডি সবার দৈর্ঘ্য সমান নয়, হ্যাঁ, যত উপরে যাচ্ছে তার দৈর্ঘ্য বাড়ছে। আবার পি কিউ এর পর, অর্থাৎ কেন্দ্র দিয়ে যাওয়ার পর তার দৈর্ঘ্যটা আবার আস্তে আস্তে কমতে থাকবে, এক সময় প্রান্তে গিয়ে বিন্দুতে পরিণত হবে। পি কিউ হচ্ছে সবাই জ্যা, এরা সবাই কি জ্যা। শুধুমাত্র এদের মধ্যে, যেমন ক্লাসে আমাদের 100 জন স্টুডেন্টের মধ্যে কিছু স্টুডেন্ট আমাদের খুব ভালো থাকে, কিছু স্টুডেন্ট খেলাধুলায় মনোযোগী হয়, অর্থাৎ খেলাধুলায় খুব ভালো, কেউ বা গানে, তাহলে তাদের কিন্তু আমরা আলাদাভাবে আলাদাভাবে দলভুক্তও করে রাখি। কারণ বিভিন্ন কালচারাল প্রোগ্রাম যখন হয় তখন যারা কালচারাল গানে নাচে ভালো তাদেরকে আমরা ডেকে নিই। তারপর যখন খেলা হয় তখন খেলায় যারা ভালো তাদেরকে ডেকে নিই। তাহলে পার্টিকুলার কি, সবাই জেনারেল, সবাই স্টুডেন্ট, কিন্তু ওই স্টুডেন্টের মধ্যেই যখন কিছু তার বিশেষ বৈচিত্র্য থাকবে তখন তাদেরকে আমরা পার্টিকুলার ভাবে আলাদাভাবে রাখি। তো সেরকম সবাই জ্যা, কিন্তু এই জ্যাদের মধ্যে যারা হচ্ছে যে সমস্ত জ্যা কেন্দ্র দিয়ে যাবে তাকেই বলা হচ্ছে, তাদেরকেই আমরা ব্যাস বলছি। তাহলে হিয়ার এবি হচ্ছে পিকিউ, পিকিউ অনলি ব্যাস। তাহলে কি দেখা গেল? এ বি সি ডি পি কিউ অল আর জ্যা, সবাই জ্যা, কিন্তু সবাই ব্যাস নয়। এই কথাটা আমরা জানতে পারলাম যে সকল ব্যাসই জ্যা, অর্থাৎ গান জানা নাচ জানা সকলেই কিন্তু স্টুডেন্ট, কিন্তু সকল স্টুডেন্ট গান নাচ জানে না। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি সকল ব্যাসই জ্যা। কিন্তু সকল জ্যাই ব্যাস নয়। ওকে, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ, বিরাট গুরুত্বপূর্ণ কথা। এইবার আমরা এই জায়গাটা, তাহলে ব্যাস, ব্যাস কতগুলো জ্যা, অসংখ্য জ্যা আছে। এইভাবেই শুধু কি ড্র করতে পারি? এভাবেও ড্র করতে পারি, এভাবেও ড্র করতে পারি, এভাবেও ড্র করতে পারি। তাহলে অসংখ্য জ্যা রয়েছে। তাহলে আমাদের কি রয়েছে? অসংখ্য জ্যা। জ্যা এবং
অসংখ্য ব্যাস কি একটা রয়েছে? ওই যে দেখালাম একটা বিন্দু, কেন্দ্রটা হচ্ছে বিন্দু, তাকে কেন্দ্র করে কি অসংখ্য সরলরেখা আমরা ড্র করতে পারি। এটা 5এই আমরা পড়েছি যে একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। তাহলে অসংখ্য যে এবং অসংখ্য অসংখ্য কি রয়েছে? ব্যাস রয়েছে। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আগে, হ্যাঁ, সম্পূর্ণ বিষয়টা আমাদের জানতে হবে। এবার আবার ছবি দেখে দেখাচ্ছি, এটা তো কেন্দ্র এ পি বি, এই যে অংশটা গোলের একটা অংশ আমি ছিঁড়ে নিতে পারি, এটাকে বলা হয় বৃত্তচাপ। তাহলে এ পি বি অর্থাৎ এই অংশটা আমি এই যে এই অংশটা মনে করো চুড়িটা ভেঙে গেল, মনে করো চুড়িটা ভেঙে গেল, তো ভেঙে যাবে কিভাবে? এইরকম অংশ করে একটা বড় টুকরা হবে, একটা ছোট টুকরা হবে, দুটা অংশে ভাগ হয়ে গেল, দুটা অংশে চুড়িটা ভেঙে গেল, তাহলে কি দুটা টুকরা হবে, এই দুটা টুকরার মধ্যে একটা ছোট টুকরা হবে, একটা বড় টুকরা হবে। এই যে ছোট টুকরাটা, ছোট টুকরাটা, টুকরাটাকে না, টুকরাটার যে ইয়েটা, হ্যাঁ, যে এই কার্ভ অংশটাকে, সেটাকে বলা হচ্ছে বৃত্তচাপ, সেগুলোকে বলা হচ্ছে বৃত্তচাপ। এই যে কার্ভ অংশটা আমি পাচ্ছি এটাকে, তাহলে এপিবি হচ্ছে বৃত্তচাপ, এবং এই অংশটার নাম দিব, তিনটা অংশেও ভাগ হয়ে যেতে পারতো, কিন্তু আমি বলছি দুটো অংশ। এটা কিউ যদি নাম দিই, কিউ মানে এখানে বিন্দু না, মানে এটা ইন্ডিকেট করার জন্য। এপিবি এবং এপিবি এবং এ কিউবি বৃত্ত চাপ, এটাকে বৃত্তচাপ বলা হচ্ছে। এটাকে আমরা ইন্ডিকেট করছি এইভাবে কার্ভ চিহ্ন দিয়ে, অর্থাৎ এটা যেহেতু সরল রেখা টাইপের না, কোণ হলে আমরা এইভাবে অ্যাঙ্গেল দিই, কোণ হলে আমরা এরকম করে দিতাম, এরকম করে দিতাম, কোণ চিহ্ন দিতাম, কিন্তু চাপ ইন্ডিকেট করার জন্য, নির্দেশ করার জন্য আমরা এভাবে দেব। ঠিক আছে? এই যে এপিবি এবং একিউবি, তাহলে এপিবিটা কিন্তু ছোট ছোট টুকরো, এটা ছোট একটা টুকরো ভাঙলো এইখান থেকে এই অবধি, এটা গোটাটাই বড় থাকলো, এটাকে বলা হচ্ছে, এটার একটা পার্টিকুলার নাম রয়েছে, এরা দুজনই বৃত্তচাপ কিন্তু এটার নাম আলাদা, এটাকে বলা হচ্ছে উপচাপ। উপ মানে ক্ষুদ্র, উপচাপ, আর এটাকে বলা হচ্ছে অধিচাপ। এর ফলে যে অংশ কেন্দ্র থেকে এখান থেকে অংশটা আছে, আরেকটা ছবি দেখি আমি দেখাচ্ছি। এই যে অংশটা রয়েছে, এই অংশটা আমি কেটে বার করে নিলাম, ফালি করে নিলাম, কেটে নিলাম, তাহলে এ পি বি, তাহলে এখানে এটা যদি সলিড হতো, মানে মনে করো হচ্ছে আলুর স্লাইস হতো, আলু, একটা গোল আলুকে কাটলে চৌকো করে আমরা যে ইয়েগুলো খাচ্ছি, সেই গোল আলুর একটা স্লাইস যদি কেটে নিই ওপর থেকে, যাই হোক ওটা দেখাতে পারলে ভালো হতো, স্লাইস কেটে নিই, তাহলে কেটে এই অংশটা যদি আমি কেটে বার করে নিই, এইটাকে বলা হচ্ছে বৃত্তাংশস্থ, বৃত্তাংশ। তাহলে দেখে নাও বৃত্তাংশ, বৃত্তকলা, এটাকে আমরা বৃত্তকলা
বলছি বৃত্তকলা হচ্ছে এই যে অংশটাকে ছুটিয়ে নিলাম, বের করে নিলাম, এ ও ও পি বি অংশটা এখান থেকে যদি কেটে নিয়ে নিই তাহলে এটাকে বৃত্তকলা বলা হচ্ছে। এটা একটা বৃত্তকলা। এইদিকে আরেকটা বৃত্তকলা, একটা বড় বৃত্তকলা রয়েছে, সেটাকে আমরা কি বলছি? একটাকে বলছি ছোট, একটাকে বড় বৃত্তকলা বলছি, একটাকে ছোট বৃত্তকলা বলছি। এ এ পি বি ও, এ পি বি ও, এই অংশটাকে বৃত্তকলা, ছোট বৃত্তকলা বলা হচ্ছে, ছোট বৃত্তকলা। এটা কিন্তু একটা চাকতি টাইপের অংশ, এইরকম টাইপের অংশ পেলাম। এবং এ কিউ বি ও, এ কিউ বি ও, এই যে অংশটাকে পাচ্ছি, এই অংশটাকে বড় বৃত্তকলা, এটাকে মাইনর 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 সেক্টর বলা হচ্ছে। এগুলো জানলে যে কোনো কিছুর বিষয় যদি আমরা ভালো মতো জানি তাহলে কিন্তু তার সম্পর্কে পরবর্তীকালে জিনিসগুলো খুব ভালো করে পারবো। এ কিউ শর্ট অঙ্কও তো থাকবে। এ কিউ বি ও হচ্ছে বড় বৃত্তকলা, বড় বৃত্তকলা বা মেজর সেক্টর। আরেকটা জিনিস আমি বলিনি, এই যে এ, দেখো তো, এই যে এর আগেও কিন্তু আমরা অসংখ্য ড্র করতে পারতাম জ্যা, তাহলে সবচেয়ে বড় যে জ্যাটা সেটাই ব্যাস, সবচেয়ে বড় জ্যাটাই হচ্ছে ব্যাস। তাহলে তাহলে বৃত্তের বৃত্তের ব্যাসই হলো, আরেকটা কথা বলতে পারি, বৃত্তের ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা, সবচেয়ে বৃত্তের বৃহত্তম জ্যা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। বৃত্তের বৃহত্তম, কারণ এটা সবচেয়ে বড়, তারপর ছোট 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 ছোট, তারপর আবার ছোট হয়ে গেল, ছোট ছোট করে সব ছোট হয়ে যাচ্ছে। তাহলে এর পরের যে পার্ট গুলো আমরা, আরেকটা জিনিস আমাদের, হ্যাঁ, এই যে গোল অংশটা দেখো, এটাকে কেন্দ্র করে কিন্তু আমি অসংখ্য, মনে করো একটা কাটা কম্পাসকে নিয়ে আমি কিন্তু দৈর্ঘ্য বাড়িয়ে 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 প্রচুর কিন্তু কি করতে পারি, বৃত্ত আঁকতে পারি। এই এটাকে কেন্দ্র করে আমি এটা মনে করো 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার রেখাংশ নিয়ে নিয়ে প্রচুর বৃত্ত আঁকতে পারি। তাহলে এক কেন্দ্রিক এরা কি ধরনের? এরা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে, এই এই যে সমস্তগুলো বৃত্তগুলো পাচ্ছি, এক কেন্দ্রিক কেন্দ্রিক বৃত্ত, এক কেন্দ্রিক বৃত্ত। তাহলে একটা বিন্দুকে কেন্দ্র করে কতগুলো বৃত্ত আঁকা যায়? অসংখ্য বৃত্ত আঁকা যায়। আমি পরিধি মানে ব্যাসার্ধগুলো বাড়িয়ে চলেছি, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার নিয়ে নিয়ে করে যাচ্ছে, অসংখ্য কিন্তু বৃত্ত আঁকতে পারবো। তাহলে একটা বিন্দুকে কেন্দ্র করে কতগুলো বৃত্ত আঁকা যায়? নির্দিষ্ট নয়, অসংখ্য। একটি বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়, করা যায়। সেই সমস্ত বিন্দু, সেই সমস্ত বৃত্তকে
সেই সমস্ত বৃত্তকে কি বলা হয়? এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয়, কেন্দ্রিক নয়, এক কেন্দ্রীয় বৃত্ত। কনসেন্ট্রিক অর্থাৎ কনসেন্ট্রিক সার্কেল। তাহলে তাদের কেন্দ্র একটাই, কিন্তু ব্যাসার্ধগুলো পরিবর্তনের মাধ্যমে আমরা অসংখ্য গোল 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 করতে পারি। অর্থাৎ এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ নির্দিষ্ট কি? নির্দিষ্ট নয়। বিভিন্ন বৃত্তের ব্যাসার্ধগুলো বিভিন্ন রকমের হয়ে যায়। তো এর পরের যে আমরা পরবর্তীকালে এক্সারসাইজে যখন যাব, দেখবে তোমরা নিজেরাই করতে পারবে। এত সুন্দর এইভাবে এই জায়গাগুলো যদি ভালো করে একদম মনোযোগ সহকারে একবার দুবার শোনো, তাহলে কিন্তু আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। তো আমার পড়া বোঝানো এবং করানো যদি খুব ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি, নতুন যারা ভিউজ করেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য, পরবর্তীকালে অঙ্কের সমস্যা সমাধানের জন্য, এবং লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। তাছাড়াও বন্ধু বান্ধবী এবং অন্যদেরকেও যারা পড়াশোনা করছে এবং ভিউজ করেছেন, যারা গার্জিয়ানরা, অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ছেলে মেয়ের জন্য সেটা দেখতে পারেন এবং শেয়ার করে দেবেন। বেশি বেশি করে শেয়ার করলে হয়তো বেশি বেশি করে আরো ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পাবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে জানিয়ে আপনারা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।